আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে যে 10টায় টাইম দিয়ে বেশ কিছু পরিস্থিতির কারণে এটা রক্ষা করতে পারলাম না। মূলত ওয়াইফাই নাই, হ্যাঁ, তার মধ্যে আমি আবার একটু বাইরে গেছিলাম। ওয়াইফাই নাই বলতে এটা একটা ওয়াইফাই কোম্পানির সাথে ভুল বোঝাবুঝির কারণে ওয়াইফাইটা নাই হয়েছে। এই জন্য তোমাদের যে কথাটা মোটামুটি আমরা যে কমিটমেন্টে ছিলাম সেটা টাইমটা আজকে একটু ভঙ্গ হয়েছে বলা যায়। হ্যাঁ, কিছুটা, পুরোপুরি না, কিছুটা টাইম আমরা এদিক ওদিক করে ফেলছি। আমরা ক্লাস শুরু করব। যেহেতু আমি আর এখন পোস্ট করতে পারছি না, আর সবচেয়ে কষ্টের বিষয় যে ওয়াইফাই নাই, তো আমার ফোনে ডাটা আছে, আমি সেটা দিয়ে ক্লাসে জয়েন করলাম। তবে আরেকটা ফোন থেকে যে ক্লাসটা চেক করা হয় বা দেখা হয় ওইটা হয়তো আজকে সম্ভব হবে না, ওই কাজটা আজকে সম্ভব হবে না। বাকিগুলো ইনশাল্লাহ আমরা করে ফেলতে পারবো। তো আমরা সবাই আসার জন্য আর 2-1 মিনিট ওয়েট করে আমি আসতেছি তোমাদের সামনে, তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আজকে আমাদের টপিক হবে মুখগহ্বরে খাদ্য পরিপাক। কয়জন আসছে? 3-4। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখেছি তোমাদের সালামগুলো। আমি 1 মিনিটের মধ্যে শুরু করছি ক্লাস। আল্লাহু আকবার। তো জায়গায় না কথা হচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মুখগহ্বরের খাদ্য পরিপাক। মুখ গহ্বরের খাদ্য পরিপাক পদ্ধতি বর্ণনা করো, এই টপিকটা দিয়ে আজকে শুরু করছি। মুখ গহ্বরের খাদ্য পরিপাক বর্ণনা করো। তো দেখো, আমরা সবাই জানি যে খাদ্য যখন আমরা পরিপাকের বিষয়ে আসতেছি তখন আমাদের কে কাজ করতেছে? খাদ্য পরিপাক প্রক্রিয়া যখন আসতেছে তখন আমরা সবাই জানি যে এই পরিপাক প্রক্রিয়াটা দুইটা ভাবে চলে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং আরেকটা কি রাসায়নিক পরিপাক। তাহলে একটা যান্ত্রিক পরিপাক এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক এবং রাসায়নিক। তাহলে ঠিক তেমনি মুখগহ্বরের মধ্যেও যে খাদ্যের পরিপাকটা হবে সেটাও কিন্তু দুইটা উপায়ে হবে, দুইটা ভাবেই হবে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। ঠিক আছে? তাহলে মুখগহ্বরের মধ্যে যে খাদ্যটা পরিপাক হবে সেখানেও কিন্তু দুইভাবে হবে, একটা যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। ওকে, এখন প্রথম পয়েন্টে আমরা যেটা মনে রাখতে পারি যে স্যার মুখগহ্বরে কোন ধরনের খাদ্যের পরিপাক হয়, মুখগহ্বরে কোন ধরনের খাদ্যের পরিপাক হয়, যদি এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে মূলত মুখগহ্বরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। কারণ মুখগহ্বরের মধ্যে অবস্থিত লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসের মাধ্যমে এই শর্করার পরিপাকটা সম্পন্ন হয়। মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থি নিঃসৃত রসের মাধ্যমে শর্করার পরিপাকটা সম্পন্ন হয়। তাহলে এত ঝামেলায় না যে, যেহেতু আমি দাঁত জিহ্বা সবই পড়াই ফেলছি তোমাদেরকে,
তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকের যে বর্ণনাটা তোমরা দিবা। মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকের যে বর্ণনা তোমরা দিবা সেটাতে চলে যাচ্ছি শুরুতেই, যান্ত্রিক পরিপাক। আচ্ছা দেখো খেয়াল করে যে আমাদের মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকের মধ্যে লালাক্ষরণ, 4 ধরনের দাঁত, শক্ত তালু, কোমল তালু এবং আলজিহ্বা অংশগ্রহণ করে। তাহলে যান্ত্রিক পরিপাকের মধ্যে কে কাজ করে? লালাক্ষরণ। লালাক্ষরণটা কিন্তু যান্ত্রিক পরিপাকের অংশ, ঠিক আছে। তারপরে দাঁত, দাঁত যান্ত্রিক পরিপাকে অংশগ্রহণ করে, দাঁত। তার লালাক্ষরণ অংশগ্রহণ করলো, দাঁত অংশগ্রহণ করলো, জিহ্বা অংশগ্রহণ করে বলা যায়, কারণ জিহ্বা হচ্ছে একটা পেশি। তারপরে শক্ত এবং কোমল তালু অবস্থান করে, জিহ্বা, তারপরে শক্ত ও কোমল তালু, মানে মুখগহ্বরের মধ্যে অবস্থিত শক্ত ও কোমল তালু, শক্ত ও কোমল তালু, এবং তার সাথে আমরা লাস্টে আলজিহ্বার কথা উল্লেখ করতে পারি, আলজিহ্বা, এগুলো অংশগ্রহণ করে। তাহলে প্রশ্ন করে যে মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকে কোন কোন অংশ অংশগ্রহণ করে, তখন আমরা বলবো লালাক্ষরণ অংশ, দাঁত, জিহ্বা, শক্ত এবং কোমল তালু আর আলজিহ্বা। তাহলে বিষয়টা ভালো করে বোঝো যে যখন দাঁত, খাবার আমরা কিছু একটা নিলাম, দাঁত দিয়ে চিবাচ্ছি যখন, তখন কিন্তু মুখের মধ্যে থেকে কি আসে? লালা আসে, তাই না? লালা আসে। এই লালাটা কি করতেছে? খাবারটাকে, পেশি, আমাদের মুখের পেশি, ঠিক আছে, আলজিহ্বা সবগুলো মিলাই মূলত জিহ্বা, জিহ্বা দিয়ে নাড়াচাড়া করতেছি, খাদ্যটা কিন্তু একটা মানে মন্দে পরিণত হয়, মানে একটু পেস্ট আকৃতি প্রাপ্ত হয় এই মুখগহ্বরের মধ্যে যান্ত্রিক পরিপাকের ফলে। তাহলে আমরা কিভাবে লিখছি দেখো, মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকের ফলে, মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকের ফলে খাদ্যবস্তুর, মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকের ফলে খাদ্যবস্তুর পেস্টকৃত অবস্থাকে, পেস্টকৃত অবস্থাকে বোলাস বলে। পরীক্ষাটা আসতে পারে যে মুখগহ্বরের মধ্যে খাদ্যের যে পেস্টকৃত অবস্থা সেটাকে কি বলা হয়? বোলাস। এবং বোলাসটা কিন্তু যান্ত্রিক পরিপাকের ফসল, বোলাসটা হচ্ছে যান্ত্রিক পরিপাকের ফসল, একটু নোট করে নাও সবাই, বোলাসটা হচ্ছে যান্ত্রিক পরিপাকের ফসল। আমি আজকে একটু ক্লাসে অন্য দিনের চাইতে একটু ইতস্তত বোধ করতেছি, কারণ হচ্ছে যে স্যার ক্লাস নং 4 এর চার্ট কি কোনো প্রিন্ট বলবেন না, প্রিন্ট নাকি বলছো পয়েন্ট, 4 এর চার্টের আংকিক, আচ্ছা এগুলো দেখো প্রত্যেকটার আবার আলাদা আলাদা পয়েন্ট আছে, তো এখনো শেষ না। তো এই অধ্যায়টার তোমরা বই খুলে দেখবা 21টা ক্লাস লাগে, তা আমি অনলাইনে 21টা না হোক 18, 16টা থেকে 18টা ক্লাসে অধ্যায় শেষ হবে। এই জন্য তো আমি দেখো চেষ্টা করতেছি, আজকে আমার দেরি হয়ে গেল, তারপরে আমি ক্লাস দিচ্ছি তোমাদেরকে, যাতে আমরা এই মাসের লাস্টে বা আগামী মাসের শুরুতে করে এই অধ্যায়টা খুব দারুণ ভাবে শেষ করে ফেলতে পারি, এই কারণেই কিন্তু দিচ্ছি। এগুলো নিয়ে টেনশন নিও না, এগুলো অটোমেটিক আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মুখগহ্বরের মধ্যে যান্ত্রিক পরিপাকের বিষয়টা কিন্তু এতটুকুই, মুখগহ্বরের যান্ত্রিক পরিপাকের কথাটা এতটুকুই বলতে পারো যে মুখগহ্বরে খাদ্য প্রবেশের পর দাঁত এবং পেশির সাহায্যে, বা উপরে সবগুলো বলবা, লালাক্ষরণ, দাঁত, জিহ্বা, শক্ত, কোমল তালু, আলজিহ্বা এবং পেশির সাহায্যে খাদ্যবস্তুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দলায় পরিণত হয়। খাদ্যের এই অবস্থাকে বোলাস বলে। তার মানে এই বোলাস বানানোটাই হচ্ছে যান্ত্রিক পরিপাকের কাজ, বোলাস বানানোটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক। এভাবেও চিন্তা করতে পারো যে মুখগহ্বরের মধ্যে যে বোলাসটা বানাবো এটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক। এবার আমরা যেতে পারি যে মুখগহ্বরের রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক নিয়ে কারো কোনো যদি পয়েন্ট বা কোনো কিছু জানতে ইচ্ছা করে সরাসরি আমাকে এখন বলতে পারো যে স্যার যান্ত্রিক পরিপাক নিয়ে কিছু একটা বলেন, তাহলে কিন্তু বলা যাবে। আচ্ছা, এবার মুখগহ্বরের রাসায়নিক পরিপাকে যখন আমরা যাব, যান্ত্রিক পরিপাক এতটুকুই, মুখগহ্বরের যখন আমরা রাসায়নিক পরিপাকে যাব তখন কিন্তু রাসায়নিক পরিপাকটা কোন গ্রন্থি নিঃসৃত রস দ্বারা হয়? লালা গ্রন্থি। তার মানে তখন আমাদেরকে লালা গ্রন্থিটা পড়তে হবে। তার মানে এখন একটা বড় টপিকে আমরা যাচ্ছি, এখন আমরা
একটা বড় টপিকে যাচ্ছি যার নাম স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি মনে থাকবে সবার? আচ্ছা দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে যে লালা গ্রন্থি নিয়ে যখন আমরা বলবো, এখন এইটা যদি আমি চিত্র এঁকে দেখাই তাহলে হয়তোবা তোমাদের কাছে একটু কষ্টকর হবে, কারণ মুখের চিত্র তো, আমরা তো মুখের চিত্র বা মাথা দিয়ে ধরো এখানে একটা একটু বিকৃতি দেখাবে এক কথায়, এখানে একটা নাক দিয়ে যদি এদিকে দেখাই তারপরে আসলে বিষয়টা পারফেক্টলি আসতেছে না। আচ্ছা এমনি নর্মালি যদি আমি মুখ এঁকে দেখাই নর্মালি, তাহলে দেখো যে এই দুই পাশে মনে করো কান আছে দুইটা, হ্যাঁ কান, এই কানের নিচে চোখ টোক গুলো আমাদের দরকার নাই যদিও, এই ধরো, তাহলে এই কানের নিচে এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর, তার মানে এই পাশেও সেম, এই জায়গা বরাবর সবচেয়ে বড় একটা লালা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে প্যারোটিড। তাহলে আমরা ছকের মধ্যে পড়েছিলাম যে লালা গ্রন্থি 3 প্রকার, লালা গ্রন্থি 3 প্রকার যথা প্যারোটিড। এরপরে দেখো, এরপরে আমাদের কি ছিল? এরপরে কিন্তু আমাদের এই মুখ ছিল, এবং আমরা জানি যে এই মুখের মধ্যে কি আছে? মুখের মধ্যে আমাদের জিহ্বাটা আছে। তো এই যে জিহ্বা, এই জিহ্বা ধরো নীল কালার দিয়ে দেখাই, এই জিহ্বার নিচে, জিহ্বার নিচে, জিহ্বার নিচে এই পাশ থেকে এই পাশ থেকে যে গ্রন্থিটা থাকবে তার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়া মানে বায়োলজির ভাষায় জিহ্বা, তাহলে দুই পাশে আছে তার মানে এক জোড়া। আর শেষেরটা হচ্ছে আমাদের এই যে ম্যান্ডিবল আছে, আমাদের এই যে ম্যান্ডিবলটা আছে, যে ম্যান্ডিবলটা আছে ধরো কালো কালার দিয়ে দেখাচ্ছি, মানে নিম্নের চোয়াল, এই ম্যান্ডিবলের নিচে সেখানে থাকে সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার। এই যে আমি ধরো বাইরে থেকে আসছি তো দেরি হয়ে গেছে, সাথে সাথে শুরু করে দিছি, এই জন্য প্রজেক্টর রেডি করি নাই, কলম হাতের কাছে ছিল, জাস্ট অন করে দিছি। তাছাড়া তোমাদেরকে এটা আমি ভিডিওতে দেখাতাম। তার পাশাপাশি আমি যদিও যতটুকু পারবো ততটুকু চেষ্টা করতেছি যাতে তোমাদের ক্লাসটা পারফেক্টলি হয়ে যায়। প্রজেক্টরটা কই? আচ্ছা আমি প্রজেক্টর নিলাম, তবে একটু অন করতে সময় লাগবে, ততক্ষণ তোমাদের কাছ থেকে সময় আমি নিচ্ছি না। বলতে গেলে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই দিই, এই দেখো, আচ্ছা আমি দিক রাখছিলাম, পাউডার রাখছিলাম। আচ্ছা এই দেখো, এইটা হচ্ছে আমাদের এই নিচের চোয়ালটা, নিচের চোয়ালটা, আশা করি খেয়াল করতেছো, এটা হচ্ছে আমাদের নিচের চোয়ালটা। এবং আমি জানি না যে তোমরা ক্যামেরাতে কতটুকু দেখতে পাবা, তারপর আমি দেখাই একদম রিয়েলটা। অবশ্যই আমরা যখন অফলাইনে ক্লাস করব, যারা অফলাইনে আসবা তখন তোমরা বুঝে নিতে পারবা। এই দেখো এখানে তোমাদের চোখে পড়ছে কিনা আমি জানি না ঠিক, ক্যামেরা, হ্যাঁ আশা করি পড়তেছে। ছিদ্র দেখতেছো? এই যে ছিদ্র হাতটার মধ্যে, এই যে ছিদ্রটা, এই যে এই পাশে দেখো, এই পাশে, দুই পাশে দেখতেছো আশা করি, এই যে ছিদ্র দুই পাশে, তাহলে এখান থেকে নালি দিয়ে পরবর্তীতে, তাহলে এটা হচ্ছে ম্যান্ডিবলের নিচের দিকে, বুঝছো? সাব ম্যান্ডিবুলার। আমি একদম রিয়েল মানুষের কঙ্কাল দিয়ে কিন্তু তোমাদেরকে দেখালাম, অ্যানিমেশন হয়তো একটু পরে অন করতেছি, তবে মূলটা আগে বুঝে ভালো। তাহলে প্যারোটিড হচ্ছে কানের নিচে, সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে, এবং সাবম্যান্ডিবুলার হচ্ছে কোথায়? ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের নিচে, মনে থাকবে? আচ্ছা এখন আমরা এটার ব্যাখ্যাতে যাব, তারপরে একটা ছবি প্রয়োজনে তোমাদেরকে দেখাই দিব, আমার মনে হয় সেটার মাধ্যমে তোমরা বুঝে নিতে পারবা। তাহলে আমরা পড়তেছি হচ্ছে লালা গ্রন্থি, পড়তেছি লালা গ্রন্থি। তাহলে প্রথম পয়েন্ট তোমরা কি লিখবা বলো? যে লালা গ্রন্থি 3 জোড়া বা 6টি। তাহলে প্রথমে আমরা লিখি লালা গ্রন্থি 3 জোড়া, লালা গ্রন্থি 3 জোড়া, 3 জোড়া। তো এটাকে যেহেতু তোমরা আমার মতো করে নোট করতে চাচ্ছ, অ্যাটলিস্ট যারা আছো, তাহলে দেখো এটাকে আমরা এভাবে নোট করতে পারি, গ্রন্থির নাম আর কাজ। হ্যাঁ এখানে দিলাম ধরো গ্রন্থির নাম আর এই পাশে হচ্ছে কাজ। গ্রন্থির নাম, আমরা কাজ না বলে বৈশিষ্ট্য দিলে আরো ভালো হয়। গ্রন্থির নাম এবং ধরো ওই পাশে দিচ্ছি বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে প্যারোটিড। প্রথমটার নাম কি? প্যারোটিড। তাহলে 1 নাম্বার প্যারোটিড লাগবে, কিন্তু এগুলো আজকে অল্প ক্লাস দিলে আমি দিয়ে দিলাম, কালকেও দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমাদের আর আফসোস থাকবে না। যাই হোক, প্যারোটিড। তো প্যারোটিডের যেটা মনে রাখবা, আমরা ইংলিশ দরকার হয় না, তারপরেও PAROTID, প্যারোটিড গ্ল্যান্ড। তো প্যারোটিড গ্ল্যান্ডের যে পয়েন্টগুলো মনে রাখবা, 1 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি। তাহলে প্রশ্ন করতে পারে যে সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? তাহলে অ্যান্সার হবে কি? প্যারোটিড। তাহলে একটা পয়েন্ট বললাম প্যারোটিড সম্পর্কে, সবচেয়ে বড় লালা গ্রন্থি। 2 নম্বরে মনে রাখতে পারো যে 2 কানের নিচে অবস্থিত। এটা হচ্ছে কি? 2 কানের নিচে অবস্থিত। 2 কানের নিচে অবস্থিত। 2 কানের নিচে অবস্থিত। 2 নাম্বার। 3 নাম্বার মনে রাখবা যে এর নালী, এই প্যারোটিডটার, তাহলে এর নালী, প্যারোটিড গ্রন্থির নালী দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে তাহলে খেয়াল করো, দ্বিতীয় ঊর্ধ্বমোলার মানে কি? এই যে উপরের ম্যাক্সিলার মধ্যে যে দাঁতগুলো আছে সেটা ঊর্ধ্ব দাঁত, তার মধ্যে শেষের দিকে, আমি করে দেখাতে পারবো না, শেষের দিকে থেকে যেটা 2 নম্বরে আছে, শেষের দিক থেকে যেটা 2 নম্বরে আছে, ওই সোজা এই নালীটা কি হয়? উন্মুক্ত হয়। মনে থাকবে? তাহলে দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়। মুখ গহ্বরে উন্মুক্ত হয়। দেখো মনে থাকবে কিনা, এর নালী দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়। আর এর মধ্যে অবস্থিত সেরাস নামক কোষ থেকে, সেরাস নামক কোষ থেকে, তাহলে কোষটার নাম কি? সেরাস। তাহলে এর মধ্যে অবস্থিত সেরাস নামক কোষ থেকে কি নিশ্চিত হয়? লালা খরিত হয়। সেরাস নামক কোষ থেকে লালা খরিত হয়। আশা করি তোমাদের এই 4টা পয়েন্ট মনে থাকবে প্যারোটিড সম্পর্কে। এতগুলো কিন্তু আমাদের জন্য আসলে মূলত এনাফ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে তোমার প্যারোটিড গ্রন্থি, এটা যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তাহলে কিন্তু একে আমরা মামস বলবো। 5 নাম্বার আরো একটা পয়েন্ট দিই, যে এই গ্রন্থি ভাইরাস দ্বারা সংক্রমিত হলে, এই গ্রন্থি ভাইরাস দ্বারা সংক্রমিত হলে, তার মানে প্রদাহ হবে। এই রোগকে, রোগ বা এটা আসলে অবস্থা, একবার হয়, এই রোগকে আমরা মামস অথবা, তোমাদের কিওয়ার্ডস গুলো খেয়াল করো, যে অঙ্গের নামের শেষে আইটিস থাকলে কি হয়? প্রদাহজনিত রোগ। তাহলে এটাকে আমরা বলতে পারি প্যারোটিড। তো তাহলে প্যারাটাইটিস বলে, প্যারাটাইটিস বা প্যারোটিটাইটিস বলে, প্যারোডিটাইটিস এটাও বলা যায়। যাই হোক, প্যারাটাইটিস বা প্যারোডিটাইটিস বলে। মনে থাকবে সবার? ইনশাল্লাহ মনে থাকবে বা মনে থাকার কথা। দেখো সবাই নোট করে ফেলো। তাহলে এই গেল প্যারোটিডের কথা, 1 নাম্বারটার কথা গেল।
আমি তোমাদের জন্য নিচের গুলো প্রয়োজন রাখতেছি, পরেরটাতে চলে যাচ্ছি। প্যারোটিডের পর মনে করো আমি যদি 2 নাম্বারটাতে যাই, 2 নাম্বারটা, তাহলে স্যার 2 নাম্বারটা আপনি কি দিতে যাচ্ছেন? ধরো 2 নাম্বারটা দিলাম সাবলিঙ্গুয়াল। 2 নাম্বার সাবলিঙ্গুয়াল। তাহলে বায়োলজির মধ্যে সাব মানে নিচে, লিঙ্গুয়া মানে জিহ্বা, তার মানে জিহ্বার নিচে, জিহ্বার নিচে, জিহ্বার নিচে, SUB সাব, LIN লিং, GUA গুয়া, তাই না? তাহলে সাব লিঙ্গুয়াল, সাব লিঙ্গুয়াল, একটা এল লাগাই দাও বাস, সাব লিঙ্গুয়াল, সাব লিঙ্গুয়াল, এভাবে। এখন এটার বৈশিষ্ট্য আমরা বলি, দেখো সাবলিঙ্গুয়ালের বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে মনে রাখবা যে জিহ্বার নিচে একজোড়া, জিহ্বার নিচে অবস্থিত, মানে একজোড়া না লিখলেও হচ্ছে। তাহলে এটা কোথায় অবস্থিত? জিহ্বার নিচে অবস্থিত। জিহ্বার নিচে অবস্থিত, একটা পয়েন্ট, জিহ্বার নিচে অবস্থিত। 2 নাম্বার আমরা যেটা মনে রাখতে পারি যে এটার মধ্যে থেকে যে কোষটা নিঃসৃত হয় সেটাকে আমরা বলবো মিউকাস টাইপের, মানে মিউকাস। তাহলে এখানে হচ্ছে সেরাস নামক কোষ থেকে লালা ফলিত হয়, আর এখানকার মধ্যে অবস্থিত মিউকাস, এর মধ্যে অবস্থিত মিউকাস নামক কোষ থেকে মিউকাস বা মিউসিন নিঃসৃত হয়, মিউসিন নিঃসৃত হয়। এই মিউসিনটা কিন্তু খাদ্যবস্তুকে পিচ্ছিল করে, মিউসিন নিঃসৃত হয়। ঠিক আছে, 2টা গেল। 3 নাম্বার পয়েন্ট যেটা মনে রাখবা সাবলিঙ্গুয়ালের মধ্যে, সেটা হচ্ছে যে এর নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। এর নালী, এর নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে, ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়, উন্মুক্ত হয়। স্যার ফ্রেনুলাম জিনিসটা কি? দেখো ফ্রেনুলাম হচ্ছে জিহ্বার মধ্যে বা মুখের মধ্যে, আসলে বলতে পারি যে মুখের মধ্যে অবস্থিত একটা অঞ্চল বা একটা অংশ, মুখের মধ্যে অবস্থিত একটা অঞ্চল বা অংশ। তো এখানে একটা রিভিনাস নালী থাকে, ফ্রেনুলামের এখানে একটা রিভিনাস নালী থাকে, এবং এই রিভিনাস নালী দিয়ে যে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এটা জিহ্বার নিচে ফ্রেনুলামে উৎপন্ন, মানে উন্মুক্ত হয়। তাহলে ফ্রেনুলামে সে একটা নালী দিয়ে উন্মুক্ত হয়, এই নালীটার নাম হচ্ছে রিভিনাস নালী। এই যে নালী, এই নালীটার নাম হচ্ছে রিভিনাস নালী, রিভিনাস, বইয়ের মধ্যে নাই, রিভিনাস নালী মনে রাখবা। তাহলে রিভিনাস নামক নালী থাকে, সেই নালীটা দিয়ে এর যে রসটা সেটা জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। স্যার ফ্রেনুলাম কি? ফ্রেনুলাম হচ্ছে জিহ্বার পাশে অবস্থিত একটা স্থান, জিহ্বার পাশে অবস্থিত একটা স্থান। আজকে ক্লাসের যে ভিডিও পার্টটা সেটা আমি প্রয়োজনে আগামী দিন আগে ভিডিও দেখাই, তারপরে ক্লাসটা শুরু করব, কারণ ওই যে বললাম আজকে ওয়াইফাই নাই তো একটু বিপদের মধ্যে আছে। যাই হোক, 3 নম্বরে চলে যাই। সাব ম্যান্ডিবুলার, সাব মানে নিচে, ম্যান্ডিবুলার ম্যান্ডিবলের নিচে, সাব ম্যান্ডিবুলার বা ম্যান্ডিবুলার। তাহলে সাব ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, ঠিক আছে। আচ্ছা দেখো, সাবম্যান্ডিবুলারের ক্ষেত্রে আমরা যদি এর বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করি, তাহলে অলমোস্ট আগেরটার সাথে আমরা তুলনা করলেই হয়ে যাবে, আগেরটার সাথে তুলনা করলেই হয়ে যাবে। কি কি স্যার?
এক নাম্বার ম্যান্ডিবলের নিচে অবস্থিত, বুঝতেই পারছো সাব মানে নিচে, তাহলে ম্যান্ডিবলের নিচে অবস্থিত, ম্যান্ডিবলের নিচে অবস্থিত, ম্যান্ডিবল কোনটা আমি তোমাদেরকে চিত্র দেখাইলাম। 2 নাম্বার পয়েন্ট যেটা মনে রাখতে পারো এখান থেকে, যে এইখানে কিন্তু একটা তোমার নালী থাকে। আর তুমি জিজ্ঞেস করতে পারো স্যার ওটার সাথে মিলাই দেন, তাহলে এখানে বলেছি মিউকাস নামক কোষ থেকে মিউসিন নিঃসৃত হয়, আর এখানকার মোটামুটি তোমার একটি মিশ্র টাইপের কোষ থাকে। তাহলে সাব ম্যান্ডিবুলারের মধ্যে কি ধরনের কোষ থাকে জিজ্ঞেস করলে বলবা মিশ্র টাইপের কোষ থাকে, মিশ্র ধরনের কোষ থাকে, মিশ্র ধরনের কোষ থাকে। 2 নাম্বার। 3 নাম্বারটা ঠিক আগের মতো, এর নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়, এর নালীও কিন্তু জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। তো এর নালীটার নাম কি? এটার নাম হচ্ছে হোয়ারটন নালী। তাহলে বলি এর হোয়ারটন, হোয়ারটন নালী, এর হোয়ারটন নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে, তাহলে দুজনের নালীর নাম ভিন্ন, ঠিক আছে, কিন্তু নিশ্চিত হয় একই জায়গায়। তাহলে ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। এই আগেরটাতে 5টা আর পরের গুলোতে 3 3 6টা, এই 11টা বৈশিষ্ট্য মনে রাখলেই তোমার লালা গ্রন্থি ইনশাল্লাহ হয়ে যাবে। 11টা বৈশিষ্ট্য মনে রাখলেই তোমার লালা গ্রন্থি হয়ে যাবে। অবশ্য বলতে পারো যে স্যার প্যারোটিডের ক্ষেত্রে তো নালীটার নাম বলেন নাই, বলেছিলাম যে এর নালী দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে অবস্থান করে, সেক্ষেত্রে নালীটার নাম আমরা মনে রাখতে পারি স্টেনসেন নালী। প্যারোটিডটা তো চলে গেছে, যদি তোমরা মনে রাখতে চাও তাহলে ওইটা ছিল হচ্ছে স্টেনশন নালী, স্টেনশন নালী, স্টেনশন নালী। তাহলে 3টা নালীর নাম আমরা মনে রাখতে পারি, একটা হচ্ছে স্টেনশন বা স্টেনশেন নালী বলা যায়, স্টেনশেন নালী। আর একটা আমরা কি বলবো রিভিনাস নালী, লাস্টেরটা হোয়ারটন নালী। স্টেনসেন, রিভিনাস, হোয়ারটন, স্টেনসেল, রিভিনাস, হোয়ারটন। অবস্থান কোথায়? প্যারোটিড কানের নিচে, লিঙ্গুয়া জিহ্বার নিচে, ম্যান্ডিবুলার ম্যান্ডিবলের নিচে। তাহলে অবস্থান বুঝে গেছি। এখান থেকে কি নিশ্চিত হয়? মিউসিন নিশ্চিত হয়, তার মানে একটু এনজাইম প্রকৃতির, ঠিক আছে। প্যারোটিড থেকে সেরাস, মূলত ওটাই এনজাইম, সেরাস নিশ্চিত হয় পরিপাকের কাজ, আর এটা মিশ্র ধরনের কোষ থাকে এর মধ্যে, তার মানে দুইটাই নিশ্চিত হয়, মিউসিনও নিশ্চিত হয়, মানে আবার তো আর কি এনজাইম বা বিপাককারী যে এনজাইম গুলো আছে সেগুলো নিশ্চিত হয়, পরিপাককারী সরি। এরপরে বাকি লাইনগুলো বুঝো যে ওইটা কোথায় উন্মুক্ত হয়েছিল, দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে, আর বাকি দুটা হচ্ছে ফ্রেনুলামের পাশে, ফ্রেনুলামের পাশে, ফ্রেনুলামের পাশে। পাঠ্যক আকারে পড়লেও সুন্দর মতো পড়ানো যাইতো। তো আমি আগামী দিনে তোমাদেরকে রিভাইজ ক্লাসের অংশ হিসাবে বোর্ডে প্রজেক্টর দিয়ে চিত্রগুলো দেখাই, পাঠ্যক আকারে পড়াই দেবো ইনশাল্লাহ। আশা করি তোমরা 3টা লালা গ্রন্থি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছ। আশা করছি তোমরা 3টা লালা গ্রন্থি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছ। নোট করো, কয়েকজন রেগুলার আছো আমি জানি, তোমরা কারা একদম মানে রেগুলার বলতে অনেকেই ক্লাসগুলো পড়ছে। তোমরা তো আমার পেজটাতে আছো, দেখো যে প্রথমের ভিডিও 1K প্লাস হয়ে গেছে, 1K প্লাস সেখানে আমাদের ভিউ হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে লাইভের সময় যারা আছো তাদের প্রতি আমার একটা আন্তরিকতা কাজ করবে, একদম সত্যি কথা, কারণ তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়টা বসে আছো। অনেকে আছে যে পরে ধরো টান দিয়ে দেখবে, বা কেউ এমনও আছে অনেকে যারা অন্য টিচারের কাছে ক্লাস করছে, ওরা মিলাচ্ছে যে স্যার যে বললো যে এই তথ্যগুলো বা এর চাইতে বেশি তথ্য হয় না খুব একটা, তো কথাগুলো সত্যি না মিথ্যা এরকম মিলাই। তো যাই হোক, আমরা এটা নিয়ে আর কথা বলতেছি না, তাহলে এখানে মনে রাখবা। এবার আসো আমরা পরের পয়েন্টে চলে যাই যে স্যার লালা গ্রন্থির মধ্যে কয় ধরনের কোষ থাকে, লালা গ্রন্থির মধ্যে কয় ধরনের কোষ থাকে। তাহলে আমরা লিখি
যে গ্রন্থির লালা গ্রন্থির কোষগুলো দুই ধরনের। লালা গ্রন্থির কোষগুলো দুই ধরনের। লালা গ্রন্থির অলরেডি জেনে গেছো তোমরা, তারপরে লিখে দিচ্ছি। লালা গ্রন্থির কোষগুলো দুই ধরনের। দুই ধরনের লিখলাম না, দুই ভাগে ভাগ করে দিলাম। লালা গ্রন্থির কোষগুলো দুই ধরনের। কি কি নাম? একটার নাম হচ্ছে তোমার, মানে মনে রাখতে পারো এইভাবে, সেরাস কোষ। একটার নাম হচ্ছে সেরাস কোষ, আর একটার নাম হচ্ছে মিউকাস কোষ। সেরাস কোষ এবং মিউকাস কোষ মনে থাকবে। লালা গ্রন্থির কোষগুলো দুই ধরনের, যার একটার নাম হচ্ছে সেরাস কোষ এবং আরেকটার নাম হচ্ছে মিউকাস কোষ। তাহলে মিউকাস কোষ কি করে বা সেরাস কোষ কি করে? মূলত সেরাস কোষটা হচ্ছে তোমার টায়ালিন এবং মল্টেজ এনজাইম ক্ষরণ করে। তাহলে সেরাস কোষ সম্পর্কে যে পয়েন্টগুলো আমরা মনে রাখবো, এক নাম্বার, টায়ালিন মানে টার্ম আর কি, টার্ম পড়াইছি না তোমাদেরকে প্রথম ক্লাসে, সরি দ্বিতীয় ক্লাসে। টায়ালিন ও মল্টেজ এনজাইম ক্ষরণ করে। টায়ালিন এবং মল্টেজ এনজাইম ক্ষরণ করা লালা গ্রন্থির কোন কোষের কাজ? এরকম এমসিকিউ আসলে আশা করি তোমরা লিখতে পারবা। দুই নাম্বার যেটা আমরা সেরাস কোষ সম্পর্কে মনে রাখতে পারি, যে এই সেরাস কোষের যে নিঃসৃত রস, এগুলো পানির মতো স্বচ্ছ। তাহলে সেরাস কোষ নিঃসৃত রস পানির মতো স্বচ্ছ ধরনের হয়। পানির মতো স্বচ্ছ প্রকৃতির, মানে কোনো আলাদা বর্ণ বা এরকম কিছু নাই। তাহলে পানির মতো স্বচ্ছ প্রকৃতির। ক্লিয়ার? তাহলে হয়ে গেল সেরাস। এবার আসো মিউকাস নিয়ে যদি আমরা কথা বলি। মিউকাস, তাহলে মিউকাস হচ্ছে মিউসিন বা মিউকাস ক্ষরণ করে, এভাবে বলতে পারো যে মিউসিন বা মিউকাস ক্ষরণ করে। তাহলে এটা সম্পর্কে আমরা যে বৈশিষ্ট্য বলছি, দেখো যে এটা হচ্ছে মিউকাস ক্ষরণ করে। মিউকাস ক্ষরণ করে যা খাদ্যবস্তুকে আঠালো ও পিচ্ছিল করে। যা খাদ্যবস্তুকে আঠালো ও পিচ্ছিল করে। যা খাদ্যবস্তুকে আঠালো ও পিচ্ছিল করে। এতটুকু মনে রাখলেই তোমাদের হবে। ওকে, এই হচ্ছে লালা গ্রন্থির কোষ। তাহলে বলতো, যদি আমি প্রশ্ন করি, আমি আবারও বলতেছি যে আমার কাছে আর একটা ফোন থাকলে আমি এটা দেখতাম। আমি প্রশ্নটা করি, 1 মিনিট ওয়েট করব, তোমরা উত্তর দিবা। লালা গ্রন্থি কি ধরনের গ্রন্থি? লালা গ্রন্থি কি ধরনের গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি নাকি মিশ্র গ্রন্থি? লালা গ্রন্থি কি ধরনের গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি নাকি মিশ্র গ্রন্থি? দেখি সবার আগে কে অ্যান্সার দাও। আমি ক্যামেরার পেছনে গেছি, দেখি সবার আগে কে অ্যান্সার দাও যে লালা গ্রন্থি কি ধরনের গ্রন্থি। তাওহীদ বলেছে মিশ্র, সবার আগে অ্যান্সার দিয়েছো, হয়েছে কিনা বলবো না। তারপরে শাইলা তানিন না, আচ্ছা এটা কি তোমার নাম নাকি অন্য কারো আইডি থেকে ক্লাস করছো? তবে আমি তোমার আইডিটার ছবি মনে আছে, তুমি অনেক রেগুলার একজন, এই জন্য ভালো লাগে। বহিঃক্ষরা। আচ্ছা, এরপর আর কেউ? তাওহীদ মনে হয় প্রথম থেকে ক্লাসে ছিল না,
সঠিক আনসার বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা, কারণ এখান থেকে শুধুমাত্র এনজাইম নিঃসৃত হয়েছে। দেখো, কোনো হরমোন নিঃসৃত হয় নাই। তাহলে আমরা মনে রাখবো, যে সকল গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যে সকল গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয় তাদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। আর যে সকল গ্রন্থি থেকে এনজাইম এবং হরমোন দুটি নিঃসৃত হয় তাদেরকে আমরা বলবো মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখান থেকে শুধুমাত্র টায়ালিন এবং মল্টেজ এনজাইমটা খরিত হয়েছে, এই জন্য লালা গ্রন্থি একটা বহিঃক্ষরা গ্রন্থি। এই এমসিকিউ গুলো আমাদেরকে কিন্তু পারতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা লাইন আমরা লিখে ফেলি। লিখো যে লালা গ্রন্থির রস ক্ষরণকারী ও এপিথেলিয়ামে আবৃত অসংখ্য গোলাকার বা ডিম্বাকার থলি বিশেষ। তাহলে লালা গ্রন্থিগুলো কেমন? লালা গ্রন্থিগুলো হচ্ছে, এখানে লিখে দিচ্ছি আমি প্রয়োজনে, যে লালা গ্রন্থিগুলো রস ক্ষরণকারী। তার মানে লালা গ্রন্থিগুলো থেকে সবসময় কোনো না কোনো রস খরিত হয়। তাহলে রস ক্ষরণকারী ও এপিথেলিয়ামে আবৃত এপিথেলিয়াম মানে কি বলো? আবরণী কলা, তাই না? এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। তাহলে এপিথেলিয়ামে মানে আবরণ দ্বারা আবৃত। তাহলে লালা গ্রন্থিগুলো রসক্ষরণ করে এবং আবরণ দ্বারা আবৃত থাকে। কিন্তু এখানে তো একটা না, তাহলে অসংখ্য গোলাকার থলি বিশেষ। অসংখ্য গোলাকার থলি বিশেষ। ক্রিয়েটিভিটি কাকে বলে? এই যে একটা অ্যান্সার দিলা, এই অ্যান্সারটা তোমাকে অনেক ক্রিয়েটিভ বানাতে সহায়তা করবে। এখানে মোটিভেরও কিছু নাই, তুমি নিজে ফিল করো। দেখো, এখন যদি আমি প্রশ্ন করে বসছি, আমি তো এই সংজ্ঞা পড়াই নাই যে লালা গ্রন্থি কাকে বলে। যদি সংজ্ঞা চাই তুমি এখন বানাইতে পারবা যে আমাদের মুখগহ্বরে অবস্থিত রস ক্ষরণকারী ও এপিথেলিয়ামে আবৃত অসংখ্য গোলাকার থলি বিশেষ যা বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে, তাকেই লালা গ্রন্থি বলে। চমৎকার সংজ্ঞা, তুমি নিজের যোগ্যতায় বানিয়ে দিতে পারবা। তাই লালা গ্রন্থির এই পয়েন্টটা, এগুলো কিন্তু এই কোশ্চেন না, লালা গ্রন্থির এতটুকু শব্দ একটু কষ্ট করে মনে রাখো তোমরা। আরেকটা শব্দ আমরা বলে যাচ্ছি, দেখো যে লালা গ্রন্থির মধ্যে মোস্ট স্পেশাল একটা এনজাইম থাকে, যে লালা গ্রন্থির মধ্যে থাকা এনজাইম লালা গ্রন্থির মধ্যে থাকা, স্যার এনজাইমটার নাম কি? লাইসোজাইম। ওই জন্য লাল কালি দিয়ে লিখলাম, হ্যাঁ, যাতে এই শব্দটা দাগাইতে হবে বুঝতে পারো। তাই লালা গ্রন্থির মধ্যে থাকা লাইসোজাইম এনজাইম খাবারের ব্যাকটেরিয়া ধ্বংস করে। লাইসোজাইম এনজাইম খাবারের ব্যাকটেরিয়া ধ্বংস করে। খাবারের ব্যাকটেরিয়া ধ্বংস করে। লালা গ্রন্থির মধ্যে থাকা লাইসোজাইম এনজাইম খাবারের ব্যাকটেরিয়া ধ্বংস করে। ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লালা রস। টাইম কত হয়েছে তাও তো দেখতে পাই নাই, দেখেন একটু। তবে হ্যাঁ, লালাটা শেষ করব, টাইম হলেও শেষ করব। 11টা শুরু করছি, 20-এর পরে মনে হয়, অলমোস্ট 30-এর কাছাকাছি চলে গেছে। ক্লাস স্টার্ট করতে বেশিক্ষণ হয় নাই, আধা ঘন্টা। আর একটু ধৈর্য দাও। আর আমি গ্রুপে লিখে দিয়েছিলাম 11টা 15, ওই 15 মিনিট হলেও ধৈর্য দাও। আমাদের মুখগহ্বরের পরিপাক আজকে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তার নেক্সট দিন আমরা পাকস্থলী পড়বো একটা ক্লাসে, তারপরে যকৃত পড়বো একটা ক্লাসে, এরকম করে আমরা আগাবো। তবে ওই ক্লাসগুলোর পাকস্থলী আর যকৃতের ডিউরেশন 2 ঘন্টা করে লাগবে। খুব ডিটেলস পড়া এগুলোতে আছে,
এবং আমি আগেই ঘোষণা দিয়েছি সর্বোচ্চ ডিটেলস পড়াবো। তোমাদের কয়টা লেকচার হচ্ছে দেখিও, 10টা লেকচার থাকবে ফ্রিতে। তারপরেও আমি দিয়ে দিব, তোমরা আমার যারা পরিচিত স্টুডেন্ট আমি পুরো অধ্যায়েরই ফ্রি দিব প্রয়োজনে, সমস্যা নাই। কিন্তু নর্মালি আমাদের একটা সিস্টেমে এটা ফ্রিটা দেওয়ার উদ্দেশ্য দেখো দুইটা। একটা হচ্ছে হ্যাঁ আমার ইন্টারে অনলাইনও ব্যাচ থাকবে, ইন্টারে অনলাইন ব্যাচ থাকবে এবং চেষ্টা করব যে অন্যদের চাইতে পেমেন্টটা কম রাখার, কিন্তু ক্লাস সার্ভিসটা থাকবে বেস্ট, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা অফলাইনে আসবে, তারা যারা গ্রাম থেকে থাকবে, তারা যদি আসে তাদেরকেও যাতে আমি যাদেরকে প্রথম থেকে পড়াচ্ছি তাদের সাথে ব্যাচে ইনক্লুড করতে পারি, তাদেরকে এখন থেকে পরামর্শ দিচ্ছি এই অধ্যায়ের ক্লাসগুলো করে রাখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমি অফলাইন ব্যাচে পড়াচ্ছি জিওলজি প্রথম অধ্যায়, অনলাইনে পড়াচ্ছি জিওলজি তৃতীয় অধ্যায়। এরপরে কি করবো বলতো, এরপরে অফলাইন ব্যাচে পড়াবো বোটানি দ্বিতীয় অধ্যায়, অনলাইনেও পড়াবো বোটানি দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, তাহলে তোমাদের হলো। এবার পরবর্তীতে অনলাইনে পড়াবো প্রথম অধ্যায়, অফলাইনে পড়াবো মনে করো জিওলজি তৃতীয় অধ্যায়, মানে মিলিয়ে দিব আমি যেভাবেই হোক। এখন কেন স্যার দ্বিতীয় অধ্যায় তাহলে ভিন্ন ভিন্ন পড়াচ্ছেন অফলাইন আর অনলাইনে? কারণটা হচ্ছে ওই যে কিছু টিচার মানে সর্বোচ্চ বেসিক এটা সেটা যারা এখানে একদম নিয়মিত ক্লাস করতেছে তারা নিজেরা বুঝে নাও যে আসলে স্যার বেসিক এতটুকুই। আমি যতগুলো লাইন করাচ্ছি আমি তোমাদের প্রতি নিজে আস্থা রাখি, তোমরা আমার প্রতি রাখতে পারো। আমি আর কয়েকটা ক্লাসের পরে বা আজকে বৃহস্পতিবার, কালকে নেওয়ার ইচ্ছা আছে, তো সরি আজকে বুধবার, তো কালকে নেওয়ার ইচ্ছা আছে বৃহস্পতিবারে। তারপরে তোমাদের একটা যতটুকু নোট করাইছি এর উপরে একটা নোট শেয়ারিং কন্টেস্ট থাকবে। শেয়ারিং কন্টেস্টে কি লাভ হবে, যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট পাবা, মূলত লাইক পাবা, তার কোর্স ফি থেকে কিছুটা ছাড় থাকবে, ন্যূনতম 500 টাকা। আরেকটা বিষয় হচ্ছে যদি স্যার আমি তো আপনার কোর্সে পড়ছি না বা আমি অনলাইনে থাকতেছি বা এরকম, অনলাইনে থাকলে তো কোর্স ফি থেকে মাপ, তাদের জন্য যদি সে নাও পড়ে আমার কাছে, তার জন্য আমার পক্ষ থেকে একটা বই থাকবে, ইনশাল্লাহ একটা বই থাকবে, বোটানি বা জিওলজি একটা বই থাকবে। ওকে, তাহলে আসি আমরা। আর এটা আবার ভাবিও না যে স্যার আমি তো আপনার পড়লেও বই থাকবে, টাকাও মাইনাস থাকবে, বইও থাকবে, টেনশন করিও না। এবার আমরা যাবো লালা রস। যারা শুনছে এখন এটাই মনে রাখো, পরে রেকর্ড দেখে কে শুনছে না শুনছে এটা পরের বিষয়। লালা রস, তাহলে আমরা লালা গ্রন্থি নিঃসৃত রসকে কি বলবো? লালা রস। লালা গ্রন্থি নিঃসৃত রসকে বলা হয় লালা রস। লালা গ্রন্থি নিঃসৃত রসকে লালা রস বলে। এখন দেখো লালা রস সম্পর্কে আমরা যদি কয়েকটা পয়েন্ট তৈরি করতে পারি, যে দৈনিক লালা ক্ষরণ, দৈনিক লালা ক্ষরণ মানে আমরা দৈনিক কি পরিমাণে লালা ক্ষরণ করি এটা মনে রাখতে পারি আমরা। তাহলে মনে রাখবা যে একজন সুস্থ ব্যক্তি দৈনিক 1200 থেকে 1500 ml, একজন সুস্থ ব্যক্তি দৈনিক 1200 থেকে 1500 ml লালা ক্ষরণ করে। একজন সুস্থ ব্যক্তি দৈনিক 1200 থেকে 1500 ml লালা ক্ষরণ করে। এই যে 1500 মানটা যখন তুমি দেখছো, আবারও বলি, এই 1500 মানটা যখন তোমরা দেখছো তখন আরো কিছু তথ্য মনে রাখো। কি কি তথ্য? যেমন দেখো, এটা তোমরা এক্সট্রা ভাবে মনে রাখবা, আলাদা জায়গায় নোট করবা, এই জায়গায় না। 1 নম্বরে দেখো মস্তিষ্কের আয়তন, আমাদের মানুষের মস্তিষ্কের আয়তন গড়ে 1350 বলুক, কিন্তু বইয়ের মধ্যে দেখবা মস্তিষ্কের আয়তন দেওয়া আছে 1500 ঘন সেন্টিমিটার। আমাদের মস্তিষ্কের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, 1500 মানটা মনে রাখো। 2 নম্বরে যেটা মনে রাখবা, যকৃতে রক্ত সঞ্চিত থাকে, যকৃত রক্ত সঞ্চয় করে। আমি সঞ্চিত লিখলাম কারণ যকৃতে লিখেছি সরি। তাহলে যকৃতে রক্ত সঞ্চিত থাকে 1500 ml। 1500 ml। 3 নাম্বারটা তোমাদের এসএসসির বই মনে আছে নিশ্চয়, তোমাদের খুবই পছন্দের অধ্যায় অষ্টম অধ্যায়ের মধ্যে 183 নাম্বার পৃষ্ঠার প্রথম যে লাইনটা, উপরে তো চিত্র আছে, এই প্রথম লাইনের মধ্যে কি ছিল, যে একজন সুস্থ ব্যক্তি দৈনিক মূত্র ত্যাগ করে। একজন সুস্থ ব্যক্তি দৈনিক মূত্র ত্যাগ করে কত ml? 1500 ml। এই মানগুলো একটু মনে রাখো, এই 4টা মান একটু মনে রাখো। লালার ক্ষেত্রে 1200 থেকে 1500, তবে বাকিগুলো কিন্তু 1500।
একটু ভালো করে মনে রাখো সবাই। বাকিগুলো 1500। আল্লাহুম্মা আমিন। আজকে আমি এদিক দিয়ে অসুস্থ, এদিক দিয়ে, কারণ কি আজকে ওই যে তোমার কক্সবাজার মানে পেকুয়াতে গেছিলাম, তো যাত্রা পথে থাকলে তেমন একটা পানীয় খাওয়া হয় না, পাশাপাশি মূত্রত্যাগও কম হয়, তো যে কারণে পানীয় কম খাইছি, মূত্র কম ত্যাগ করেছি। তাহলে সেদিক দিয়ে আজকে ধরো রেচানার ভিত্তিতে কিন্তু আমি অসুস্থ। তো এইভাবে যদি আমি নিয়মিত করতে থাকি তাহলে কিন্তু আমার দেহে রোগ বাড়বে আস্তে আস্তে। তো এটা আমি না, এটা তোমাদের অনেকেই করে থাকো। তো সবার উদ্দেশ্যে একই কথা, মানে আমি নিজেই নিজেকে পরামর্শ দিচ্ছি, নিজেই মানতে পারি না এরকমও হয়, তোমাদেরকেও বলতেছি তোমরাও অনেকটা মানতে পারবা না, কিন্তু তারপরে মনে রাখো হয়তোবা চেষ্টা করলে মানতে পারবো, কেনই বা পারবো না। এখন আমি কেন পানি খাইনি, দেখো বাসের মধ্যে হঠাৎ করে যদি মূত্রচাপ আসে, এতগুলো যাত্রীর মধ্যে আমি যদি বলি ড্রাইভার সাহেব থামান যাবো, কেমন দেখাই? আমারটা তো বাদ দাও, আমি তো তাও আল্লাহ রহমতে ছেলে মানুষ, নেমে ধরো জমিতে পানি টানি দিয়ে দিতে পারতেছে, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে এটা কষ্টকর। এটা ভেতর থেকে আমারটা হাসলা, আমারটা হাস্যকর, ঠিক আছে, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে আমার পাশে আমার আম্মু, আমার বোন, অন্য কেউ বসে থাকলে তার জন্য এটা কষ্টকর, তখন সে চেপে রাখে। তো যাই হোক, এখন আমরা যাব, দৈনিক লালাক্ষরণ পড়লাম, এখন আমরা যাব যে লালার প্রকৃতি। লালা কেমন প্রকৃতির? প্রকৃতি মানে এখানে ভদ্র ভালো খারাপ এটা না, প্রকৃতি বলতে এখানে হচ্ছে অম্লীয় নাকি ক্ষারীয় প্রকৃতির। তাহলে মনে রাখবা যে লালা হচ্ছে ঈষৎ অম্লীয় প্রকৃতির। লালা মৃদু বা ঈষৎ অম্লীয় প্রকৃতির। ঈষৎ অম্লীয় প্রকৃতির। স্যার কেন অম্লীয় প্রকৃতির? কারণ লালার বা লালারসের পিএইচ, লালারসের পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4। এটা হচ্ছে তোমার গাজী আজমল স্যারের বইয়ের তথ্য, তবে এই জায়গায় আব্দুল আলিম স্যারের বইয়ে দেওয়া আছে 6.4, তাই অলমোস্ট 1 মান কম বেশি হয়েছে। তবে দেখো 6.2 থেকে 7.4, 7 হয়ে গেলে কিন্তু সেটাকে আমরা অম্লীয় বলতে পারি না। তবে হ্যাঁ, দুইটার এভারেজ করলে দাঁড়ায় 6.8, 6.8 বললে সেটাকে আমরা অম্লীয় বলতে পারি। আর 6.4 দিলে তো অটোমেটিক বুঝতে পারছো যে এভারেজটা 6.3 আসতেছে। যাই হোক, দুই রাইটারের বই দুইটা তথ্য দেওয়া আছে, আমি দুইটাই বলে দিলাম। এরপরে লালার প্রকৃতি বুঝে গেছো, এবার আসবো যে লালারসের মধ্যে কোন কোন উপাদান আছে। তা আমি এখন বিষয়টা কিভাবে করছি দেখো, যে লালারসের উপাদান এবং কাজ একসাথে পড়াই দিচ্ছি। লালারসের মধ্যে উপাদান এবং কাজ এটা দিয়ে দিচ্ছি, লালারসের উপাদান এবং কাজ। তাহলে ধরো প্রথমে দিলাম যে উপাদানগুলো কি কি আছে, লালারসের মধ্যে কোন কোন উপাদান আছে দিচ্ছি। মনে করো উপাদান, উপাদান কি কি আছে দেওয়ার চেষ্টা করছি মনে করো। এরপরে আমরা দিচ্ছি যে কাজ বা উপাদানগুলোর পরিমাণও আমরা চাইলে বলতে পারি যে উপাদানগুলোর মধ্যে আবার কি কি আছে। তাহলে উপাদান দিলাম একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট মনে করো দিলাম যে উপাদানগুলোর মধ্যে কি কি আছে, মানে উপাদানগুলো কি কি নিয়ে গঠিত। তাহলে উপাদানগুলোর মধ্যে কি কি আছে বা গঠন, যদি এটা গঠিত হতো, যাই হোক। আর 3 নাম্বারটা দিচ্ছি বড় করে পয়েন্ট, সেটা হচ্ছে কাজ। কাজ, আচ্ছা প্রথম পয়েন্ট হচ্ছে লালারসের মধ্যে কি আছে স্যার? লালারসের মধ্যে পানি আছে। তাহলে 1 নাম্বার যে পয়েন্ট আমরা মনে রাখবো, উপাদান, লালারসের মধ্যে পানি আছে। তো পানি কি দিয়ে গঠিত সেটা তো তুমি জানোই, H2O, ওইটার গঠন লেখার দরকার নাই। তো লালারসের মধ্যে পানির কাজটা কি? খাদ্যকে নরম করা, খাদ্যকে নরম ও সিক্ত করা। তাহলে কাজ লিখতেছি দেখো, খাদ্যকে নরম ও সিক্ত করা, এটা হচ্ছে পানির কাজ, মানে লালারসের পানির কাজ। 2 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে খাদ্য চর্বণ এবং গলদকরণে, খাদ্য চর্বণ ও গলদকরণে সাহায্য করা। খাদ্য চর্বণ ও গলাধকরণে সাহায্য, এই দুইটা কাজ মনে রাখবা পানির ক্ষেত্রে। একটা পয়েন্ট গেল।
কালার চেঞ্জ করে লিখি, তাহলে আর দাগ দিতে হচ্ছে না। 2 নাম্বার যেটা মনে রাখতে পারো যে লালারসের মধ্যে কিন্তু কিছু তোমার অজৈব পদার্থ থাকে। 2 নাম্বার যেটা মনে রাখবা, এখানে অবশ্য একটা বিষয় আছে যে স্যার লালারসের মধ্যে পানির পরিমাণটা কত। লালারসের মধ্যে পানির পরিমাণ হচ্ছে তোমার 99.5%, মানে 100% লালারসের মধ্যে 99.5%ই থাকে হচ্ছে পানি, 99.5% থাকে পানি। তাহলে 2 নাম্বার কি বলতে চাইলাম, অজৈব লবণ বা অজৈব পদার্থ। তাহলে লালারসের মধ্যে কিছু অজৈব পদার্থ উপাদান হিসাবে থাকে। তো এখন প্রশ্ন যে স্যার অজৈব পদার্থের পরিমাণ কতটুকু। লালারসের মধ্যে অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 0.02%, 0.2%। আর এই অজৈব উপাদানের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ঠিক আছে, এগুলো আছে। তাহলে কি কি আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, HCO3- বাইকার্বনেট আছে, এগুলো আছে আর কি, মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে অজৈব উপাদানের কাজ যদি আমাকে এখন বলতে বলো, তাহলে দেখো অজৈব উপাদানের মধ্যে তো ক্লোরাইডও আছে, ক্লোরাইড, তো ক্লোরাইডের আলাদা কাজ, বাইকার্বনেটের আলাদা কাজ। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাকে একটু অন্য প্যাটার্নে তখন কাজগুলো লিখতে হবে, তাহলে অজৈব উপাদানটা একটু বড় করে আমি আলাদা আলাদা ভাবে কাজগুলো বলে দিচ্ছি। দেখো, যেমন অজৈব উপাদানের মধ্যে যেটা ক্লোরাইড থাকে, অজৈব উপাদানের মধ্যে ক্লোরাইড থাকে, ক্লোরাইড পার্সেন্টেজ দরকার নাই। এই ক্লোরাইডের কাজটা কি স্যার, এই ক্লোরাইডের কাজ হচ্ছে তোমার স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করা, তার মানে টায়ালিনকে সক্রিয় করা। টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। তাহলে টায়ালিনকে কোন উপাদান সক্রিয় করে, অজৈব উপাদান, নাম কি, ক্লোরাইড। আসলে ইন্টারলাইফে এমসিকিউটা সবচেয়ে প্যারাদায়ক, এই মানগুলো বা এই বিষয়গুলো চর্চা ছাড়া খুব একটা সহজে মনে থাকবে না। আচ্ছা, তারপরে যদি আমি যাই যে 2 নাম্বার যেটা আছে আমাদের, ধরো বাইকার্বনেট। বাইকার্বনেট কি করে, লালার পিএইচ এর ভারসাম্যটা বজায় রাখে। তাহলে 2 নাম্বারে যদি আমি বলি বাইকার্বনেট, বাইকার্বনেট কি করে, লালার পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। লালার পিএইচ এর ভারসাম্যটা রক্ষা করে, লালার পিএইচ এর ভারসাম্যটা রক্ষা করে বাইকার্বনেট। এই দুইটা অ্যাটলিস্ট মনে রাখো, বাকিগুলো আমাদের এত বেশি লাগতেছে না। এরপরে আসো আমরা চলে যাব 3 নাম্বার যেটা জৈব পদার্থ। তাহলে 2 শেষ, আবার কালো কালি দিয়ে লিখলাম 3 নাম্বার হচ্ছে জৈব পদার্থ। তাহলে অলরেডি বুঝতে পারছো যে জৈব পদার্থের পরিমাণটা কত হবে। জৈব পদার্থের পরিমাণ হচ্ছে 0.3%, 0.3%। তো এই জৈব পদার্থগুলোর মধ্যে কি কি আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড আছে, তারপরে ইমিউনোগ্লোবিন আছে এবং মিউসিন আছে। 4টার কথা কমপক্ষে লিখি, কি কি আছে স্যার, এর মধ্যে আছে ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে। মূলত ইউরিয়াকে এবং ইউরিক অ্যাসিড এগুলো কিন্তু আবার যকৃতে তৈরি হয়, এই জায়গায় আসছে ঠিক আছে, তবে যকৃতে তৈরি হয়। তাহলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে তোমার ইমিউনোগ্লোবিন এ আছে, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এ এক ধরনের প্রোটিন আর কি। তাহলে এই যে ইমিউনোগ্লোবিন এ আছে, যেটা এই ইমিউনোগ্লোবিন এর কাজটা কি, স্যালাইভারি অ্যান্টিব্যাকটেরিয়া সিস্টেমের একটা অংশ। ইমিউনোগ্লোবিন এ কি, স্যালাইভা মানে লালা,
তাহলে এরা স্যালাইভারি অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ। আল্লাহ, এছাড়া জৈব পদার্থের মধ্যে আরেকটার নাম মনে রাখতে পারো, জৈব পদার্থের মধ্যে আমরা আরেকটার নাম মনে রাখতে পারি যার নাম হচ্ছে মিউসিন। মিউসিন খাদ্যবস্তুকে কি করে? পিচ্ছিল করে। মিউসিনের কথা মনে রাখতে পারো। তো মিউসিনের কাজটা কি? মিউসিনের কাজটা হচ্ছে খাদ্যবস্তুকে পিচ্ছিল করা। খাদ্যবস্তুকে লুব্রিকেন্ট করে দলায় পরিণত, দলা, মাটির দলা, আটার দলা, এরকম দলায় পরিণত করা। এটা হচ্ছে তোমার কার কাজ? মিউসিনের কাজ। ওকে, আশা করি তোমাদের মনে থাকবে। এছাড়াও লালারসের মধ্যে এনজাইম থাকে, যেমন তোমার স্যালাইভারি অ্যামাইলেজ, টায়ালিন, লাইসোজাইম, এগুলো। তো লাইসোজাইমের কাজ আগেও লিখে দিয়েছি, যেটা কি করে? মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে ধ্বংস করে। টায়ালিন কি করে? জটিল শর্করাকে ভেঙে মল্টোজ বা দ্বিশর্করায় পরিণত করে। টায়ালিন পলিস্যাকারাইডকে ভেঙে মল্টোজ ও ডেক্সট্রিনে পরিণত করে। তো ওইটা আমার এই তোমার রাসায়নিক পরিপাকের সময় কাজে লাগবে, এই জন্য আর বলতেছি না। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমরা ওই যে যান্ত্রিক পরিপাকের কথা বললাম, তাহলে লালারসের কি স্যার যান্ত্রিক কাজ আছে? হ্যাঁ, লালারস যান্ত্রিক কাজ কি? লালারসের তারা মুখবিবরকে সর্বদা কিন্তু আর্দ্র রাখে। আমাদের মুখটাকে সবসময় একটু আর্দ্র ভেজা ভেজা রাখতেছে, ফলে আমাদের কথা বলতে সুবিধা হয়। এটা কিন্তু একটা কাজ, লালারসের কাজ। এছাড়াও মনে রাখবো আমরা যে উত্তপ্ত এবং প্রাদেহিক বস্তুকে প্রশমিত করে মিউকাস প্রাচীরকে রক্ষা করে। হঠাৎ করে আমরা কোনো সিঙ্গারা বা কোনো কিছু মুখের মধ্যে নিয়ে ফেলছি, দেখবা লালা কি করে, লালা রসটা কি করে, ও এরকম করতে করতে মুখের মধ্যে থেকে বেশি লালা নিঃসৃত করে দিয়ে আমাদের প্রাচীরটাকে কি করে? রক্ষা করে। তাহলে এটাও কিন্তু একটা লালা রসের যান্ত্রিক কাজ এগুলো। তারপরে মনে রাখবো যে এর মিউসিন নামক যে প্রোটিনটা, গ্লাইকোপ্রোটিন বলা যায়, গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোপ্রোটিন খাদ্যকে আঠালো এবং পিচ্ছিল করে এবং বলদকরণে সহায়তা করে। এগুলো হচ্ছে লালারসের যান্ত্রিক কাজ। আর খাদ্য পরিপাক করা, ক্লোরাইড যে সক্রিয় করতেছে, তারপরে তোমার খাদ্যের স্বাদ গ্রহণ, রেচন, কিছু ভারী বর্জ্য আছে যেমন ইউরিয়া, হ্যাঁ, তারপরে তোমার লেড, থায়োসায়ানিন, মরফিন, এগুলো দেহ থেকে কিছুটা নিষ্কৃত করে লালার মাধ্যমে। কারণ আমরা যখন লালা ফেলি, মুখ থেকে থুতু ফেলি, তখন কিন্তু এগুলো চলে যায়। তারপরে দেহের পানি সাম্যতা রক্ষা করতেছে, হ্যাঁ, তারপরে বাফার বা লুব্রিকেন্ট হিসাবে কাজ করছে, আবার জীবাণুনাশক হিসাবে লাইসোজাইম এগুলো কাজ করতেছে। তাহলে আশা করি তোমরা এই পার্টটা অলরেডি বুঝে গেছো। আমাদের বাকি থাকলো কি? আমাদের বাকি থাকলো যে শর্করার মুখগহ্বরে শর্করার রাসায়নিক পরিপাক, মুখগহ্বরে শর্করার রাসায়নিক পরিপাক বা মুখগহ্বরে রাসায়নিক পরিপাক। আজকের ক্লাসের শেষ টপিক মুখগহ্বরে রাসায়নিক পরিপাক। আমি মুখ দিয়েও কিন্তু অনেকগুলো কথা বলতেছি, যদি পরে কখনো স্লো করে শুনে নাও তাহলে ওগুলো নোটের মধ্যে রেখে দিতে পারো। লিপু আছো, আশরাফ, আমার কাজগুলো করো আমি জানি বা বিশ্বাস। আদিল করতেছো, জিলানি করছে কিনা আমি জানি না, কারণ বেচারা খুব অসুস্থ ছিল। তাওহীদ সবগুলো করিসনি, এটা আমার তোর প্রতি বিশ্বাস। বাকিদের কথা কি বলবো, আমার মনে হয় আরো বেশ কিছু আমার স্টুডেন্ট করেছে, তবে আমার সাথে হয়তো বা তাদের এই মুহূর্তে যোগাযোগ কম। যাই হোক, তাহলে মুখগহ্বরের যান্ত্রিক পরিপাক দিয়ে আজকের টপিকটা, রাসায়নিক পরিপাক দিয়েই আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ, আমি আজকে ডন ডিস্টার্ব মুডটাও অন করি নাই। এখানে কি হয়েছে?
রাসায়নিক পরিপাকের মূলত দুইটা লাইন, তারপরেও তোমরা বলতে পারো যে লালা গ্রন্থি, আমার কথাটা শুনে নাও, লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে টায়ালিন এবং মল্টেজ নামক শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। এগুলো জটিল শর্করাকে মল্টোজ এবং সামান্য মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। টায়ালিনের ক্রিয়া মুখগহ্বরে শুরু হলেও এর পরিপাক ক্রিয়া সংগঠিত হয় পাকস্থলীতে। টায়ালিনের ক্রিয়া মুখগহ্বরে শুরু হলেও এর পরিপাক ক্রিয়া সংগঠিত হয় পাকস্থলীতে। যদিও আমাদেরকে পড়ানো হয় পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হয় না, কারণ এটার যে উপাদান সেগুলো মুখ থেকে নিয়ে আসে, ওখানে পাকস্থলীর পেশি ছাড়া কোনো কাজ নাই। তা আসলে বিক্রিয়া আমরা যেটা লিখবো, কথা বুঝে গেছে তোমরা আশা করি, লিখবা জটিল শর্করা, জটিল শর্করা টায়ালিন, এর অপর নাম স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিন নামক এনজাইমের সহায়তায় পরিণত হয় মল্টোজ অথবা ডেক্সট্রিনে পরিণত হয়। 2 নম্বরে আমরা যেটা বিক্রিয়া দিব সেটা হচ্ছে এই যে মল্টোজটা পরিণত হলো, যদিও সামান্য হয় তারপরেও এই মল্টোজটা পরবর্তীতে মল্টেজ নামক এনজাইমের সহায়তায় ভেঙে পরিণত হয় গ্লুকোজ। এই দুইটা বিক্রিয়াতে এক পেয়ে যাবা, মুখগহ্বরে শর্করার পরিপাক। এখন যদি প্রশ্ন করে যে মুখগহ্বরে আমিষের পরিপাক বর্ণনা করো বা মুখগহ্বরে স্নেহের পরিপাক বর্ণনা করো, সহজ উত্তর মুখগহ্বরের মধ্যে আমিষ বা স্নেহ পরিপাককারী কোনো এনজাইম থাকে না, এই জন্য মুখগহ্বরে এ সকল খাদ্যের কোনো পরিপাক সম্পন্ন হয় না। আজকের মতো ক্লাস এখানে শেষ। আমাদের আগামী দিনের টপিক পাকস্থলী। যারা প্রথম থেকে ক্লাস করবা খুব ডিটেইলস ডিপলি তথ্য পাবা ইনশাআল্লাহ। প্রথম থেকে ক্লাস করিও সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও শাকিল আছোস? তুই প্রথমে ছিলি না।